অ্যাডলফ হিটলার নামটা শুনেছেন নিশ্চয়ই। বিশ্বের ইতিহাসে এই মানুষটিকে একজন অন্যতম ভয়াবহ এক নায়ক হিসেবে তুলনা করা হয়। হিটলারের মৃত্যুর ৮ বছর পর কি তার আত্মার পুনর্জন্ম হয়েছিল? এই মুহূর্তে যে জেফ্রি এপস্টিনকে নিয়ে গোটা বিশ্বে ঝড় উঠেছে, সেই এপস্টিন কি হিটলারের পুনর্জন্ম? হিটলারের ভাবনার সঙ্গে কি মিলে যাচ্ছে এপস্টিনের ভাবনা? হিটলারকে গোটা বিশ্বই একজন চরম বর্ণবাদী এবং গণহত্যাকারী হিসেবে মনে করে। এপস্টিনও কি তাই ছিলেন? এপস্টিনও কি একইভাবে হিটলারের মতন সুপার রেসে নেমেছিলেন? টাকার জোরে শিক্ষিত সমাজকে নিজের দিকে টেনে নিজের বিকৃত চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন এপস্টিন। শুধু পাপের দ্বীপ ওই সেন্ট লিটল জেমস নয়, আর কোথায় পাপের সাম্রাজ্য গড়ে তুলেছিল সেই সুপার রেসের পরিকল্পনাকারী এপস্টিন কি নিজের যৌন সক্ষমতা নিয়ে উদ্বেগে ভুগতেন? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। জেফ্রি এপস্টিন, যার কর্মকাণ্ড নিয়ে এর আগে 2টি এপিসোডে আপনাদেরকে বিস্তারিত বহু তথ্য জানিয়েছি, কিন্তু প্রতিদিন নতুন নতুন এমন সমস্ত গোপন তথ্য সামনে আসছে যে শুধু চমকে দিচ্ছে তা নয়, বরং তা অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠছে। এপস্টিনের গোপন দ্বীপে নারী পাচার, নাবালিকাদের যৌন শোষণ, সমাজের তাবৎ তাবর ব্যক্তিদের সেই পাপের দ্বীপে আনাগোনা, এপস্টিন ও তার বান্ধবীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, এই সমস্ত তথ্য আপনাদেরকে ইতিমধ্যেই আমরা দিয়েছি। কিন্তু কি এমন নতুন তথ্য সামনে এলো যে আজকের এপিসোডের শুরুতেই এই এপস্টিনের সঙ্গে আমাকে হিটলারের তুলনা করতে হলো? সত্যি কি হিটলারের পুনর্জন্ম এই এপস্টিন? সত্যি কি হিটলারের কায়দাতেই পরিকল্পনা গ্রহণ করেছিল এপস্টিন? দেখুন, এপস্টিনের সঙ্গে হিটলারের পুনর্জন্মের কোনো সম্পর্ক আছে কিনা তা আমি বলতে পারবো না, তবে হিটলার যে কায়দায় সুপার রেসে নেমেছিল, অনেকটা সেই কায়দাতেই নাকি এগিয়ে যাচ্ছিল এই এপস্টিন। কি এই সুপার রেস? এপস্টিন কি পরিকল্পনা গ্রহণ করেছিল তা জানার আগে হিটলারের সুপার রেস কি তা জানা এবং বোঝার একটা প্রয়োজন রয়েছে। হিটলার সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু জানেন। হিটলারের একনায়কতন্ত্র, ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা, গোটা বিশ্বকে শাসন করার ইচ্ছে, এসব কিছুর পরেও হিটলারের এমন একটি উদ্যোগ গ্রহণ করেছিল যে যা ছিল অত্যন্ত অকল্পনীয়। হিটলারের সেই প্রকল্পের নাম ছিল লেবেন্সবর্ন, যার অর্থ জীবনের বসন্ত। এই লেবেন্সবর্ন প্রকল্পটি ছিল সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর নাৎসি প্রকল্পগুলোর মধ্যে একটি। হাইনরিখ হিমলার 1935 সালে 12ই ডিসেম্বর এই লেবেন্সবর্ন তৈরি করেছিলেন। জানেন কি এই প্রকল্পের লক্ষ্য কী ছিল? এই প্রকল্পের লক্ষ্য ছিল সমাজে জাতিগতভাবে বিশুদ্ধ কুমারী অল্প বয়সী মেয়েদের দিয়ে গোপনে সন্তান জন্ম দেওয়ানো। ভাবছেন এ আবার কি? তাহলে আসুন একটু বিষয়টা খুলে বলা যাক। লেবেন্সবর্ন আসলে ছিল এসএস নার্সারি বা ক্যাম্প। এই এসএস হলো সুইটস্টাফেল বা সুরক্ষা স্কোয়াড, মূলত অ্যাডলফ হিটলারের ব্যক্তিগত দেহরক্ষী ইউনিট হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এই এসএস আধিকারিকরাই সমস্ত নিরাপত্তা সম্পর্কিত দায়িত্ব পালন করত। প্রথমে লেবেন্সবর্ন প্রকল্পে একটি সুপার রেস তৈরি করার জন্য এসএস ক্যাম্পগুলোতে জাতিগতভাবে বিশুদ্ধ জার্মান সুন্দরী কুমারী মহিলাদের বেছে বেছে নিয়ে যাওয়া হতো। এক প্রকার জোর করেই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হতো। এরপর সেখানে তারা ওই এসএস অফিসারদের সঙ্গে দেখা করত এবং তাদের সন্তানের জন্ম দিত। লেবেন্সবর্নে জন্ম নেওয়া শিশুদের দায়িত্ব নিত এসএস, এবং এই শিশুদের বেশিরভাগই জাতিগত নীতির শিকার ছিল। তাদের বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় বেশিরভাগ শিশুই অটিস্টিক হয়ে পড়ে। এই লেবেন্সবর্ন নীতির সবচেয়ে ভয়াবহ দিকগুলোর মধ্যে একটি ছিল পূর্বাঞ্চলীয় অধিকৃত দেশগুলো থেকে শিশুদের অপহরণ। 1939 সালের সেপ্টেম্বরে জার্মান সেনাবাহিনী যখন পোল্যান্ড আক্রমণ করে, তখন জার্মানিরা পোল্যান্ডে প্রচুর পরিমাণে সোনালি চুল আর নীল চোখ সহ আর্য চেহারার অধিকারী শিশুদের দেখে হতবাক হয়ে যায়। যেহেতু নাৎসিরা বিশ্বাস করত যে পোল্যান্ডের বাসিন্দারা তাদের চেয়ে নিকৃষ্ট, তাই এই আর্যদের মতন দেখতে সন্তানরা পোলারদের হতে পারে না।
বরং এই সোনালি চুল এবং নীল চোখের অধিকারী শিশুদের শরীরে রয়েছে জার্মান রক্ত, এমনটাই কিন্তু দাবি করত জার্মানরা। আর সেই কারণ দেখিয়ে ওই 1939 থেকে 1944 সালের মধ্যে প্রায় 2 লক্ষ পোলিশ শিশুদের নাৎসিরা চুরি করে জার্মানিতে পাঠিয়েছিল। পোল্যান্ড ছাড়াও এই ট্র্যাজেডির শিকার হয়েছিল চেকোস্লোভাকিয়া, স্লোভানিয়া, বেলারুশ এবং ইউক্রেন। এই সমস্ত জায়গা থেকেও ওই আর্য চেহারার শিশুদের চুরি করে জার্মানিতে পাঠানো হয়েছিল। প্রথমে অপহৃত শিশুদের লর্ডস বা ক্যালিজে পাঠানো হতো। সেখানে তাদের ছবি তোলা হতো এবং চুল, চোখের রং, নাকের দৈর্ঘ্য, ঠোঁটের পুরুত্ব সহ 62টি শারীরিক বৈশিষ্ট্য অনুসারে বিশ্লেষণ করা হতো। শিশু কন্যাদের ক্ষেত্রে প্রজননগত কারণে তাদের পেলভিসের পরিমাপও নেওয়া হতো। এরপর 2 থেকে 6 বছর বয়সী শিশুদের জার্মানি মাতৃত্বকালীন হোমে অথবা লেভেন্সবর্নে পাঠানো হতো। সেখানে একটি উপযুক্ত এসএস পরিবার তাদের দত্তক নিত। শিশুদের আসল পরিচয় গোপন করার জন্য নতুন জার্মান নাম এবং পরিচয় দেওয়া হতো। গোটা প্রকল্পটির পেছনে হিটলারের উদ্দেশ্য ছিল একটাই, তা হলো একটা সুন্দর দেখতে আর সাহসী জার্মান জাতি তৈরি করা। কিন্তু এভাবে জোর করে যে কোনো জাতি তৈরি করা যায় না, তা ওই হিটলারকে বোঝানোর ক্ষমতা তখন কারো ছিল না।